আজ আমরা ক্লাস 12 এর ইউনিট 1 মানে স্থির তড়িৎ নিয়ে আলোচনা করতে চলেছি। একদম শুরুতে আমাদের স্থির তড়িৎ বলে চ্যাপ্টারটা আছে। এটা ইউনিট 1। আমরা এর আগে প্রবাহিত তড়িৎ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। যদিও স্থির তড়িতের প্রাথমিক রাশিগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা আমরা পেয়েছিলাম যখন আমরা প্রবাহিত তড়িৎ নিয়ে আলোচনা করেছিলাম, তবুও আজকে যখন আমরা স্থির তড়িৎ নিয়ে আলোচনা করছি তখন সেই জায়গাগুলো একটু রিপিট করে নিয়ে আমরা আমাদের আলোচনাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। তাহলে স্থির তড়িৎ যখনই বলবো তখনই প্রথম যে বিষয়টা আসবে আধান। আধান কোথা থেকে আসলো? তাহলে আধান বলতে বোঝাচ্ছে যে যদি কোনো পদার্থ বা কোনো পরমাণুকে যদি আমরা ইলেকট্রন দিই তাহলে সেই পদার্থটি বা সেই পরমাণুটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হবে। এবং যদি পরমাণু থেকে আমরা ইলেকট্রন নিয়ে নিই তাহলে পদার্থটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হবে। যাদেরকে আমরা বলি আয়ন। তাহলে আয়ন হচ্ছে দু প্রকার, একটা ধনাত্মক আয়ন, একটা ঋণাত্মক আয়ন। এখন এই যে কোনো একটা পদার্থ বা কোনো একটা পরমাণুকে আমরা ইলেকট্রন দিচ্ছি বা নিচ্ছি, এই ইলেকট্রন দেওয়া নেওয়ার ফলে যখন সে তড়িৎগ্রস্ত হচ্ছে তখন তার মধ্যে তৈরি হচ্ছে আধান। তাহলে আমরা যদি বলি ইলেকট্রন যাকে আমরা আদান প্রদান করছি সেই ইলেকট্রনের ধর্মটা কি? তাহলে বলছে ইলেকট্রন এর আধান হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব বা -4.8 × 10⁻⁻10 ইএসি। এখানটায় কুলম্ব হচ্ছে আধানের এসআই একক, ইএসি হচ্ছে আধানের সিজিএস একক। তাহলে ইএসইউ এবং কুলম্ব সম্পর্কে যে কাকে আমরা কুলম্ব বা ইএসইউ বলবো সে নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। এবার আমরা যদি বলি ইলেকট্রনের ভর কত, তাহলে বলছে ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻31 কেজি বা 9.1 × 10⁻28 কেজি। এবং ইলেকট্রনের ভরকে আমরা m সাফিক্সে ই দিয়ে প্রকাশ করি, ইলেকট্রনের আধানকে আমরা -e দ্বারা প্রকাশ করি। যেখানটায় ই এর মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব বা 4.8 × 10⁻⁻10 ইএসি। তাহলে এখানে কি বলতে পারি যে যদি কোনো পদার্থকে আমরা একটি ইলেকট্রন দিই তাহলে তার আধানটা কত হবে? -e। যদি দুটি ইলেকট্রন দিই তাহলে -2e। যদি n সংখ্যক ইলেকট্রন দিই তাহলে হবে হচ্ছে -ne। আবার যদি কোন একটা পরমাণুকে হচ্ছে ইলেকট্রন দিলে এখন যদি কোন একটা পরমাণুকে যে আমরা পরমাণু থেকে একটা ইলেকট্রন নিয়ে নিই তাহলে একটি ইলেকট্রন নেওয়া হলে তার আধানটা কত হবে? +e। তাহলে দুটি ইলেকট্রন নেওয়া হলে কত হবে? +2e। তাহলে nটি ইলেকট্রন নেওয়া হলে তার আধান হবে +ne। তাহলে এই দুটো যে বিচ্ছিন্ন ঘটনা সেখান থেকে আমরা পেয়ে গেলাম যে আমরা যদি বলি মোট আধান, আমরা যদি বলি মোট আধানটা Q, তাহলে আমরা কি বলতে পারবো? Q = ±ne। এখানটা প্লাস বা মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে আমি তাকে ইলেকট্রন দেওয়া হলো বা ইলেকট্রনটা নেওয়া হলো। তাহলে মাইনাস কি বোঝাবে? যে সেখানে ইলেকট্রন দেওয়া হয়েছে, প্লাস বোঝাবে সেখান থেকে ইলেকট্রন নেওয়া হয়েছে। তাহলে আমরা যেটা আমাদের প্রথম আলোচনা থেকে উঠে আসলো যে Q = ne। আমরা তাহলে কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম মোট আধান Q, মোট আধান Q = ±ne
বা কিউ ইকুয়াল টু এন। এখানে শুধুমাত্র মান নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে সূত্রটা, এই সূত্রটা বোঝাচ্ছে আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন বলতে বোঝাচ্ছে, আধানের কোয়ান্টায়ন বলতে বোঝাচ্ছে যে কোনো একটা পদার্থের বা কোনো একটা আয়নের যে মোট আধান হবে, সেই মোট আধান হচ্ছে একটা ক্ষুদ্রতম মানের আধান মানে ই, তার যে মান তার সরল গুণিতক। এখানে এর মান কত হতে পারে? 0 থেকে শুরু করে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 থেকে শুরু করে অসংখ্য যে কোনো মান হতে পারে, কিন্তু সেই মানগুলোতে এর মান সবসময় পূর্ণ সংখ্যাই হবে। এই জন্য একে হচ্ছে আধানের কোয়ান্টাম, একটা বৃহৎ রাশি কোন একটা ক্ষুদ্র রাশির সরল গুণিতক। তাহলে এখান থেকে আমরা আরো কি বুঝতে পারছি যে কোন পদার্থের আধানের পরিমাণ ইলেকট্রনের আধানের থেকে কম হতে পারে না। তাহলে আমি যদি বলি একটি পদার্থের আধান 1 কুলম্ব, তাহলে একটা পদার্থের আধান হচ্ছে 1 কুলম্ব। সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। প্লাস মাইনাসের ব্যাপারটা আমি পরে আলোচনা করছি, আজকে শুধু মানটার কথা একটু বলি। যে আমরা বললাম একটি পদার্থের আধান 1 কুলম্ব, তাহলে সেই 1 কুলম্ব যে আধান আছে, সেই 1 কুলম্ব আধান তৈরি করতে কতগুলো ইলেকট্রনের প্রয়োজন হচ্ছে? তাহলে এখানটা আমরা কি বলতে পারি? আমরা জানি Q ইকুয়াল টু Ne। এখানে আমার ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে হবে, তার মানে আমাকে n নির্ণয় করতে হবে। তাহলে n ইকুয়াল টু পেয়ে গেলাম Q বাই E। Q এর মান হচ্ছে 1 কুলম্ব এবং E এর মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তার মানে আমি যেটা পেয়ে গেলাম 10⁻19 ডিভাইডেড বাই 1.6 ভাগ করলে দাঁড়াচ্ছে 6.25 × 10⁻18। তাহলে আমি যদি কোনো একটা পদার্থকে 6.25 × 10⁻18 সংখ্যক ইলেকট্রন দেওয়া হয়, যদি আমি ইলেকট্রনটা তাকে দিই তাহলে তার আধানটা হবে -1 কুলম্ব, আর যদি তার কাছ থেকে আমি ইলেকট্রন নিয়ে নিই তাহলে আধানটা হবে +1 কুলম্ব। ঠিক একই ভাবে আমি যদি বলি যে একটি পদার্থের আধান 1 মিলি কুলম্ব, তাহলে মিলি কুলম্ব বলতে 10⁻³ কুলম্ব। তাহলে এই প্রশ্নের উত্তরটা কিভাবে হবে তোমরা একটা খাতার মধ্যে নিজেরা ট্রাই করবে। আমরা এই উদাহরণটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। আমি যদি এখানে মিলি কুলম্ব না বলে যদি বলতাম মাইক্রো কুলম্ব, মাইক্রো মানে 10⁻⁶ হবে, এক্ষেত্রে অ্যানসারটা কি হবে আশা করি তোমরা নিজেরা খাতার মধ্যে করতে পারবে। এখন যদি আমরা বলতাম 1 ন্যানো কুলম্ব, তাহলে 10⁻⁹ কুলম্ব হতো। সেক্ষেত্রে কি হতো? এই যে এখানটায় কিউ এর মানটা দাঁড়াতো 10⁻⁹, তাহলে এখানে হতো 10⁻10 এবং এখানে দাঁড়াতো 10⁻9। তাই সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে 1 ন্যানো কুলম্ব আধান তৈরি করতে আমার মোট 6.25 × 10⁹ সংখ্যক ইলেকট্রনের প্রয়োজন হতো। এবার তাহলে এখান থেকে আমরা আরো কিছু আলোচনা পেয়ে যেতে পারি। যেমন আমি বললাম কোন একটি পদার্থের আধান 25 মাইক্রো কুলম্ব, তার মধ্যে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? আমি তাহলে কি করব এক্ষেত্রে? এক্ষেত্রে কিউ এর মান হবে 25 মাইক্রো কুলম্ব বা 25 × 10⁻⁶ কুলম্ব। ই এর মান হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। তাহলে এন এর মানটা কত? ঠিক একই ভাবে বলতে পারি যে আমি যদি কোনো একটা পদার্থকে 1 মোল ইলেকট্রন দিলাম, তাহলে আমি দিলাম 1 মোল ইলেকট্রন। তাহলে 1 মোল মানে কত সংখ্যক? 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। তাহলে এর মান হচ্ছে 6.022 × 10⁻23। একে আমি আমার ক্যালকুলেশনের সুবিধাতে 6 × 10⁻23 ধরলাম। তাহলে আমি যদি কোনো একটা পদার্থকে
6 × 10⁻23 সংখ্যক ইলেকট্রন দিই, তার মানে আমি n এর মান বলছি 6 × 10⁻23, e এর মান 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে আধানটা কত হবে? আশা করি এই অঙ্কটা তোমরা সবাই করতে পারবে, তোমরা একটু করে নিও। আমি এখন তোমাদের সামনে একটা সমস্যা নিয়ে আসছি। আমাদের সমস্যাটা হচ্ছে, ধরে নাও আমরা দুটো গোলক নিয়েছি। প্রাথমিকভাবে এই দুটো গোলকের প্রত্যেকটি নিস্তরিত, অর্থাৎ প্রত্যেকের কোনোটাতে কোনো আধান নেই এবং উভয়ের ভর এবং ব্যাসার্ধ সমান। তাহলে আমরা কি বললাম, দুটো ভিন্ন ভিন্ন গোলক m1 এবং m2 যার ভর এবং তাদের প্রত্যেকেরই ভরের মান কিন্তু সমান, অর্থাৎ এই ক্ষেত্রে m1 এবং m2 সমান এবং উভয় গোলকই নিস্তরিত। আমরা কি করলাম, এই গোলক দুটোকে আহিত করলাম। এর মধ্যে একটি গোলককে আমি দিলাম ধনাত্মক আধান এবং অপরটিকে আমি দিলাম ঋণাত্মক আধান। তাহলে এই অবস্থায় ধনাত্মক তড়িৎগ্রস্ত যে গোলক তার ভরকে আমি m সাফিক্সে প্লাস এবং ঋণাত্মক তড়িৎগ্রস্ত যে গোলক তার ভরটা দিলাম m সাফিক্সে মাইনাস। তাহলে এবার বলছে যে এই যে ভর দেওয়া হলো, এই ভরের প্রভাবে এই আধানের প্রভাবে ওদের ভরের কি পরিবর্তন হলো, অর্থাৎ আমি এই যে গোলক দুটোর মধ্যে আধানের সৃষ্টি করলাম বা এর মধ্যে কোনোভাবে আধানকে আবিষ্ট করলাম, তাহলে এর ফলে এদের ভরের কি পরিবর্তন হবে বা এদের মধ্যে কার ভর বেশি কার ভর কম সে আমাকে দেখতে হবে। তাহলে এইটুকু নিয়ে আলোচনা করার আগে আমি একটু বলি, আমরা আগে পড়ে নিয়েছি কোনো একটা পদার্থকে যদি আমি ইলেকট্রন দিই তাহলে সে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয় এবং যদি কোনো একটা পদার্থ থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া হয় তাহলে সে ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। আমরা এটাও দেখেছি যে একটি ইলেকট্রনের ভর যদি m সাফিক্সে e হয় তাহলে n সংখ্যক ইলেকট্রনের ভর হচ্ছে n × m। এখন দেখো, তাহলে আমরা কি বলতে পারি যে যদি কোনো একটা পদার্থকে যদি আমি নেগেটিভ আয়ন হিসেবে সৃষ্টি করি, তার মানে তাকে নেগেটিভ বা ঋণাত্মক আধান দিতে গেলে তার মধ্যে ইলেকট্রন দিতে হবে। এবার তাহলে একটা ইলেকট্রনের ক্ষেত্রে ভর হচ্ছে n, তাহলে n সংখ্যক ইলেকট্রন দেওয়া হলে তার ভরটা কি হবে, বেড়ে যাবে। কতটা বাড়বে, n × m। কিন্তু যদি আমি কাউকে ধনাত্মক তড়িৎগ্রস্ত করতে চাই তাহলে ধনাত্মক তড়িৎগ্রস্ত করার উপায় হচ্ছে সেখান থেকে ইলেকট্রন নিয়ে নিতে হবে। তাহলে যদি সেখান থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া যায় তাহলে একটি ইলেকট্রন নিলে তার ভর হ্রাস পাবে m সাফিক্সে e। তাহলে n সংখ্যক ইলেকট্রনকে যদি আমি ওখান থেকে নিয়ে নিতে পারি তাই সেক্ষেত্রে ভর হ্রাস পাবে n × m। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারবো, তাহলে এই ক্ষেত্রে বলতে পারবো যে ধনাত্মক তড়িৎগ্রস্ত তার প্রাথমিক ভর ছিল m। এবার যেহেতু তাকে ধনাত্মক তড়িৎগ্রস্ত বলছে তার মানে সেখান থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া হয়েছে, তাহলে এখন এর ভর হলো m - m সাফিক্সে e × n। ঠিক একই ভাবে যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত তার মানে তার মধ্যে ইলেকট্রন দেওয়া হয়েছে, তাহলে তার প্রাথমিক ভর ছিল m। এখন যদি তাকে আমি n সংখ্যক ইলেকট্রন দিতাম তাহলে তার ভরটা বেড়ে যেত m + m সাফিক্সে e × n। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে m পজিটিভের তুলনায় m নেগেটিভটা বেশি হবে, অর্থাৎ যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত গুলো তার ভর বেশি হবে, ধনাত্মক তড়িৎগ্রস্ত গোলকের ভর কম হবে। এরপর আমরা আলোচনা করব কুলম্বের সূত্র নিয়ে। যখন আমরা কুলম্বের সূত্র বলছি তাহলে প্রথমেই বুঝতে হবে যে কুলম্বের সূত্রের মূল বক্তব্যটা কি। কুলম্বের সূত্রের মূল বক্তব্য হচ্ছে যে সর্বদা দুটি আধান একে অপরের উপরে ক্রিয়া করবে। সর্বদা দুটি আধান একে অপরের উপরে ক্রিয়া করবে। তাহলে এই ক্রিয়া কেমন হবে, বলছে যদি তারা সমজাতীয় হয়, অর্থাৎ যদি আধানগুলো প্রত্যেকেই অভিন্ন প্রকৃতির হয়, মানে একজন যদি নেগেটিভ হয় অন্যজন নেগেটিভ, একজন যদি পজিটিভ হয় তাহলে অন্যজন যদি পজিটিভ হয়, তাহলে এই ক্ষেত্রে মানে সমজাতীয় যদি হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। এবং যদি তারা বিপরীত জাতীয় হয়, তার মানে একজন ধনাত্মক এবং অপরজন ঋণাত্মক যদি হয় তাহলে তারা কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে
সমজাতীয় আধানগুলো পরস্পরকে বিকর্ষণ করবে এবং বিপরীত জাতীয় আধানগুলো পরস্পরকে আকর্ষণ করবে। এখন এই আকর্ষণ বা বিকর্ষণ যাই বলি না কেন, তাহলে এদের মধ্যে একটা বল ক্রিয়া করছে। তাহলে আমি যদি বলছি যে এই যে বলটা ক্রিয়া করছে সেই বলটাকে আমি ধরলাম এফ, তাহলে এই বলটা কার উপর নির্ভর করবে? এই বলটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে তাকে নিয়েই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রটা। তাহলে আমরা যদি কুলম্বের সূত্র পড়তে হয় তাহলে আমাদের জানতে হবে যে কুলম্বের সূত্র আমি কখন প্রয়োগ করব। বলছে সর্বদাই দুটো আধান থাকতে হবে, তার মানে কুলম্বের সূত্র কিন্তু দুটো আধানের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এখানে আরো ভালোভাবে বলতে হবে যে এই দুটি আধান অবশ্যই বিন্দু আধান হতে হবে। যদি এই দুটো আধান বিন্দু আধান না হয় তাহলে কিন্তু কুলম্বের সূত্র সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবার আমরা বলছি এই সূত্রটা ব্যাখ্যাটা, সূত্রটাতে মূল বিষয়টা একটু বলে দিই। দেখো আমরা এখানে দুটো বিন্দু আধানকে আঁকাচ্ছি, ধরে নিচ্ছি আমরা Q1 এবং Q2 দুটো বিন্দু আধান। আমরা এখানে বলছি না যে তাদের প্রকৃতি কি, এরা সমপ্রকৃতিরও হতে পারে বা বিপরীত বা ভিন্ন প্রকৃতিরও হতে পারে। তাহলে কি বলছি, একটা আধানের মান Q1, অন্য আধানের মান হচ্ছে Q2 এবং এরা প্রত্যেকেই বিন্দু আধান এবং এদের মধ্যে ব্যবধান হচ্ছে r। তাহলে কি হতে পারে, যদি তারা সমজাতীয় আধান হয় তাহলে তারা একে অপরকে বিকর্ষণ করবে, এবং যদি তারা ভিন্ন প্রকৃতির হয় বা ভিন্ন জাতীয় হয় বা বিপরীত প্রকৃতির হয় তাহলে তারা একে অপরকে আকর্ষণ করবে। তাহলে এই যে আকর্ষণ বা বিকর্ষণ যাই বলি না কেন, সেই বল যদি F হয় তাহলে আমরা বলতে পারি কুলম্বের সূত্র অনুযায়ী যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল সেই আধানদ্বয়ের মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে এই যে ক্রিয়াশীল বলটা তার সঙ্গে সমানুপাতিক হবে, এই যে দুটো আধান আছে সেই দুটো আধানের যে মান সেই মানগুলোর গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে এবং সেই বিন্দুদ্বয়ের বা আধানদ্বয়ের কেন্দ্রদ্বয়ের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই যে বিন্দু আধান দুটো আছে তাদের কেন্দ্র বা তাদের বিন্দু আধান, যেহেতু বিন্দু বলছি অবশ্যই সেটা কেন্দ্রই হবে, তাহলে তাদের মধ্যে যা ব্যবধান সেই ব্যবধানের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী বলতে পারি দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধানদ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। তাহলে এই দুটো সূত্রকে আমি একত্রে বলতে পারি F proportional to Q1 Q2 by R²। তাহলে আমি এখানে সমানুপাত বলেছি, তাহলে সমান করতে হলে কি করতে হবে, F সমান সমান একটা কনস্ট্যান্ট into Q1 Q2 by R²। তাহলে আমরা পেয়ে গেলাম কুলম্বের সূত্র। কিন্তু আমরা দেখেছি যে দুটো ভিন্ন ভিন্ন এককের পদ্ধতি আছে, একটা হচ্ছে সিজিএস একক, একটা হচ্ছে এসআই একক। তাহলে ভিন্ন ভিন্ন এককে কি দাঁড়াচ্ছে, আমরা যখন হচ্ছে ধ্রুবকটার মান যখন হচ্ছে ক্যালকুলেশন করতে দেখা গেল তখন দেখা গেল যে এই ধ্রুবক দুটোর মান ভিন্ন ভিন্ন এককে ভিন্ন ভিন্ন বের হচ্ছে। আমরা যদি বলি এসআই এককে, তাহলে এসআই এককে এই যে কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টের মান তাকে আমি কেরিয়ার ধরি, এর মানটা বের হচ্ছে 1/4 পাই এপসাইলন। এখানে একটা নতুন টার্ম পেলাম, আমরা নতুন একটা রাশি পেলাম এপসাইলন, যাকে বলা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। নামটার মধ্যে দেখো এই রাশিটা সম্পর্কে প্রাথমিক একটা পরিচিতি দেওয়া আছে যে মাধ্যমের মধ্যে তড়িৎ বা তড়িৎ বড়রেখা, তড়িৎ বড়রেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা, সেটা নিয়ে আমরা একটু বলছি পরে। বলছে মাধ্যমটা কতটা বেশি তড়িৎগ্রস্ত হবে বা তড়িৎকে কতটা সাহায্য করবে বা ওর মধ্যে দিয়ে বড়রেখা যেতে কতটা সুবিধা হবে, বা দুটো আধান পরস্পরকে যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটা ওই মাধ্যমে বেশি হবে না কম হবে, সেটা মাধ্যমের একটা বিশেষ ধর্মের উপর নির্ভর করে। মাধ্যমের যে বিশেষ ধর্মের উপরে এই যে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করে তাকে আমরা বলছি সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে, শূন্য মাধ্যমটি আমরা বলি, সেই শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসিলন নট। এটা হচ্ছে শূন্য মাধ্যমের
তড়িৎভেদ্যতা। তাহলে এবার আমরা আসি, তাহলে এসআই পদ্ধতিতে আমরা কি পেলাম? F ইকুয়াল টু k ড্যাশ কনস্ট্যান্ট q1 q2 বাই r স্কয়ার। তাহলে এখন এই কনস্ট্যান্টের এককটা কি হবে? দেখো আমরা কি বলতে পারি, k ড্যাশ ইকুয়াল টু, আমরা এখান থেকে k ড্যাশ এর মানটা বের করি, f ইনটু r স্কয়ার বাই q1 q2। তাহলে এর এককটা কি দাঁড়াচ্ছে? নিউটন মিটার স্কয়ার, কুলম ইনটু কুলম, বা নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -2। তাহলে এর মাত্রা কি দাঁড়াচ্ছে? k ড্যাশ এর মাত্রা f ইনটু r স্কয়ার বাই q1 q2 এর মাত্রা। বলের মাত্রা তোমরা জানো ml t টু দি পাওয়ার -2 l স্কয়ার, q মানে হচ্ছে it ইনটু it, তাহলে m l কিউব t টু দি পাওয়ার -3 i স্কয়ার t স্কয়ার, এই t টু দি পাওয়ার -2 হবে। তাহলে এখানে পেয়ে গেলাম m l টু দি পাওয়ার 3 t টু দি পাওয়ার -4 i টু দি পাওয়ার -2। তাহলে আমরা কি পেলাম? m l টু দি পাওয়ার 3 t টু দি পাওয়ার -4 i টু দি পাওয়ার -2। তাহলে এটা আমরা কোন পদ্ধতিতে পেলাম? আমরা এসআই পদ্ধতিতে আমরা এই মানগুলো পেলাম। তাহলে এসআই পদ্ধতিতে সূত্রটা কি দাঁড়ালো? তাহলে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র দাঁড়ালো F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন q1 q2 বাই r স্কয়ার। এটা হচ্ছে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা একটা নতুন রাশি পেয়েছি এপসাইলন। তাহলে এই এপসাইলনের এককটা কি দাঁড়াচ্ছে? তাহলে আমি লিখতে পারি এপসাইলন ইকুয়াল টু 1/4 পাই q1 q2 বাই f ইনটু r স্কয়ার। তাহলে এপসাইলনের একক কি হচ্ছে? কুলম ইনটু কুলম বাই নিউটন মিটার স্কয়ার, বা কুলম স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স স্কয়ার। তাহলে এপসাইলনের মাত্রা কি দাঁড়াচ্ছে? 1/4 পাই q1 q2 বাই f ইনটু r স্কয়ার এর মাত্রা। তাহলে সেটা কত দাঁড়াচ্ছে? q মানে হচ্ছে it, দেখো 4 পাই এটা কনস্ট্যান্ট, তাহলে এর মাত্রা নেই, তাহলে বলের মাত্রা হচ্ছে ml t টু দি পাওয়ার -2 ইনটু l স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কি পাবো? তাহলে ক্যালকুলেশন করলে পাবো m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -3 t টু দি পাওয়ার 4 i স্কয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম তড়িৎভেদ্যতার একক ও তড়িৎভেদ্যতার মাত্রা। অনুরূপে আমরা বলতে পারি এপসাইলন 0 মানে শূন্য মাধ্যমে যে তড়িৎভেদ্যতা তার একক একই হবে। সেটা কি হবে? কুলম স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স স্কয়ার, এবং এপসাইলন 0 এর মাত্রা হবে m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -3 t টু দি পাওয়ার 4 i টু দি পাওয়ার 2। এইবার দেখো আমরা কি বলতে পারি। এই যে আমরা বললাম এপসাইলন 0 শূন্য মাধ্যমে যে তড়িৎভেদ্যতা, এর কিন্তু মানটা নির্দিষ্ট। শূন্য মাধ্যমের ক্ষেত্রে মানটা হচ্ছে প্রায় 8.854 × 10 টু দি পাওয়ার -12 কুলম স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স স্কয়ার। তাহলে সেক্ষেত্রে এই যে k ড্যাশ বলে কনস্ট্যান্টটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে, যাকে আমরা 1/4 পাই এপসাইলন 0 বলতেই পারি শূন্য মাধ্যমের ক্ষেত্রে, তাহলে এর মানটা কত দাঁড়াচ্ছে? 1/4 পাই ইনটু 8.854 × 10 টু দি পাওয়ার -12 কুলম স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স স্কয়ার। তাহলে এর মানটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 9 × 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স স্কয়ার। এই মানটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, এবং সেক্ষেত্রে আমরা বলতেই পারবো যে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রের যে রূপটা আমরা প্রয়োগ করব সেই রূপটা হচ্ছে F = 9
into 10 to the power 9 Q1 Q2 by R square। এটা কখন? এটা হচ্ছে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে। তাহলে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে আমরা পেয়ে গেলাম কুলম্বের সূত্রের প্রয়োগিক রূপ। এই রূপটাই আমরা প্রয়োগ করব। এরপরে যেটা আমরা আলোচনা করব যে আমরা একটু আগে পেলাম যে কোনো মাধ্যমে এসআই পদ্ধতিতে যে কোনো মাধ্যমে কুলম্বের সূত্রটি হচ্ছে 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই R স্কয়ার। এবং শূন্য মাধ্যমে f সাফিক্সে 0 বা f সাফিক্সে নট, যাকে আমরা হচ্ছে শূন্য মাধ্যমে বোঝানোর জন্য বলছি, সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট বা এপসাইলন 0 Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে আমরা দুটো ভিন্ন ভিন্ন মাধ্যমে আমরা কুলম্বের সূত্রটা পেয়ে গেলাম। তাহলে এখন যদি বলি এদের অনুপাতটা কত, f0 বাই f এর মানটা কত, তাহলে এই অনুপাতটা যদি বের করতে হয় তাহলে মানগুলো বসিয়ে দিই। আমরা দেখতে পাচ্ছি যে কুলম্বের সূত্রের যে প্রাথমিক পার্টটুকু অর্থাৎ Q1 Q2 বাই R স্কয়ার সেটা কিন্তু এখানে অভিন্ন, এবং 1/4 পাই সেটা দুই জায়গাতে আছে। আমি পেয়ে গেলাম 1/ε0 ডিভাইডেড বাই 1/ε, তাকে আমরা লিখতে পারি ε/ε0। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম যে দুটো মাধ্যমে ক্রিয়াশীল যে বলটা অর্থাৎ দুটি ভিন্ন ভিন্ন আধানকে যদি নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট মানে দুটো আধানকে যদি নির্দিষ্ট ব্যবধানে রাখা যায়, তাহলে যখনই তাদের মধ্যে মাধ্যমের পরিবর্তন করছে সেক্ষেত্রে তাদের মধ্যে ক্রিয়াশীল বলেরও পরিবর্তন হচ্ছে, এবং এই বলটা নির্ভর করছে সেই দুটো মাধ্যমের এক বিশেষ ধর্মের উপরে, যাকে আমরা বলছি সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখন এই যে তড়িৎ ভেদ্যতা বলা হচ্ছে, এই তড়িৎ ভেদ্যতার ক্ষেত্রে তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখো, এই যে তড়িৎ ভেদ্যতার কথা যে বলা হচ্ছে, সেই তড়িৎ ভেদ্যতার ক্ষেত্রে আমরা দুটো মাধ্যমে ক্রিয়াশীল বলের যে অনুপাতটা পেলাম, সেই অনুপাতটা নির্ভর করছে এপসাইলন বাই এপসাইলন নট। এখন এই এপসাইলন বাই এপসাইলন নট এটা হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে অপর কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এই এপসাইলন নট বাই এপসাইলন হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে অপর কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তার মানে কারোর সাপেক্ষে, তার মানে এটা হয়ে গেল আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, যাকে আমরা অনেক সময় পরাবৈদ্যুতিক ধ্রুবকও বলি। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাকে আমরা এপসাইলন সাফিক্সে r দিয়ে প্রকাশ করি, পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা k দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম এপসাইলন বাই এপসাইলন নট ইকুয়াল টু এপসাইলন r বা এপসাইলন বাই এপসাইলন নট ইকুয়াল টু k। তার মানে এপসাইলন ইকুয়াল টু এপসাইলন r ইনটু এপসাইলন 0 বা এপসাইলন ইকুয়াল টু k ইনটু এপসাইলন 0। প্রত্যেকটা নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন r বা k এর মানটা কিন্তু সুনির্দিষ্ট। তার মানে প্রত্যেকটা নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আমি তার তড়িৎ ভেদ্যতা নির্ণয় করতে পারি কিভাবে? যে তার পরাবৈদ্যুতিক ধ্রুবককে যদি আমি গুণ করে দিই তার শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা দিয়ে। যেমন আমি যদি বলি কাঁচ, ধরে নাও কাঁচের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.6, তাহলে কাঁচের তড়িৎ ভেদ্যতা কত হবে? সোজা ব্যাপার, আমরা জানি এপসাইলন ইকুয়াল টু এপসাইলন 0 ইনটু k। তাহলে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স স্কয়ার ইনটু 5.6। তাহলে আমি পেয়ে যাব কাঁচের তড়িৎ ভেদ্যতা। বা ধরে নাও আমি অন্য কোনো পদার্থের একইভাবে কিন্তু নির্ণয় করতে পারি। এখানটায় একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে এপসাইলন r টা সবসময় গ্রেটার দেন 1 বা k টা সবসময় গ্রেটার দেন 1। এর অর্থ কি?
এর অর্থ হচ্ছে এপসাইলনটা সবসময় গ্রেটার দেন এপসাইলন 0 হবে এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে যখনই আমি শূন্য মাধ্যম বলবো শূন্য মাধ্যমের ক্ষেত্রে এরা দুজন কিন্তু সমান হবে। তার মানে শুধুমাত্র শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন বাই এপসাইলন 0 এই অনুপাতটা 1 হবে। তার মানে এপসাইলন সাফিক্সে আরটা 1 হবে বা কে সাফিক্সে কে বা পরাবৈদ্যুতিক ধ্রুবক 1 হবে। কার ক্ষেত্রে? এটা শুধুমাত্র কিন্তু শূন্য মাধ্যমের ক্ষেত্রে হবে। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন আর বা কে এর মানটা 1। তাছাড়া যে কোনো ক্ষেত্রে এপসাইলন এর মানটা এপসাইলন 0 অপেক্ষা বেশি হবে। তাহলে এখান থেকে আমরা আরেকটা কথাও বলতে পারি। এখান থেকে আমরা বলতে পারি যে f0 বাই f সমান সমান k। তাহলে f0 ইকুয়াল টু k ইনটু f। তাহলে কি বলছে? শূন্য মাধ্যমে কোন দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল এবং নির্দিষ্ট আধান এবং নির্দিষ্ট ব্যবধানে ওই দুটো আধানের ক্ষেত্রে যে কোনো বা অন্য কোনো মাধ্যমে ক্রিয়াশীল বলের যে অনুপাত তাকে আমরা বলছি ওই দুই মাধ্যমের বা প্রথম মাধ্যমের তড়িৎভেদ্যতা, আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি যে শূন্য মাধ্যমে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল এবং অপর কোন একটি মাধ্যমে সেই দুই আধানের মধ্যে ক্রিয়াশীল বলের যে অনুপাত সেই অনুপাতটা ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের সঙ্গে সমান হবে। এখন আমরা আলোচনা করব কুলম্বের সূত্রের সিজিএস পদ্ধতিতে রূপটা কেমন হবে। দেখো আমরা কুলম্বের সূত্রে পেয়েছি F constant into Q1 Q2 by R square। বলছে সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশন করে দেখা গেছে যে এই কনস্ট্যান্টের মানটা হচ্ছে 1 by k। তাহলে এই কুলম্বের সূত্রের রূপটা কি দাঁড়ালো? আমি কনস্ট্যান্টের জায়গায় বসাবো 1 by k। তাহলে কি হলো? F 1 by k Q1 Q2 by R square। এবার যখন আমি শূন্য মাধ্যম নেব তখন k এর মানটা দাঁড়িয়ে যাচ্ছে 1। তাহলে F দাঁড়াচ্ছে বা F নট শূন্য মাধ্যমের জন্য F নট Q1 Q2 by R square। তাহলে আজকে আমরা আলোচনা করলাম মূলত স্থির তড়িতের মধ্যে কুলম্বের সূত্রের অংশটুকু নিয়ে। এখান থেকে যা যা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে আধানের কোয়ান্টাম বলতে কি বুঝি, ইলেকট্রনের আধান কত, তার ভর কত, কোন ধনাত্মক বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত পদার্থের মধ্যে কার ভর তুলনামূলক বেশি হবে, কার ভর তুলনামূলক কম হবে। এছাড়া তোমার আসতে পারে যে এক মোল যদি কোনো একটা হচ্ছে 1 মোল সংখ্যক ইলেকট্রন কোনো একটা পদার্থকে দেওয়া হয় বা নেওয়া হয় তাহলে তার ভরের কি পরিবর্তন হতে পারে বা তার আধানের কি পরিমাণ পরিবর্তন